দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। নারায়ণগঞ্জেও সাবেক আইজিপি বেনজির আহমেদের কোটি কোটি টাকার অবৈধ সম্পদ। রূপগঞ্জে আলিশান ডুপ্লেক্স বাংলো। আদালতের নির্দেশে জব্দের প্রক্রিয়া শুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি কনক আজাদ। সুপার 8-এ নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া 141 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। বৃষ্টিতে তৃতীয়বারের মতো বন্ধ অ্যান্টিগার ম্যাচ। শেষ খবর পাওয়া পর্যন্ত অজিতের স্কোর 2 উইকেটে 100 রান। এই মুহূর্তে স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে আছে রিপোর্টার সাজিদ মুস্তাহিদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাজিদ, অ্যান্টিগায় ম্যাচ শুরু হওয়ার পর এ নিয়ে চতুর্থ দফা বৃষ্টির জন্য কিন্তু খেলা বন্ধ হয়ে গেছে। আমরা জানি ম্যাচ শুরু হওয়ার আগে যখন টসও কিন্তু দেরি হয়েছিল বৃষ্টির কারণে, বাংলাদেশের ইনিংস যখন শেষ হলো তখন এক দফা বৃষ্টি হলো এবং একইভাবে যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করলো পাওয়ার প্লেটা জাস্ট শেষ হলো সে সময় বৃষ্টি হলো। 5 ওভার খেলা হয়েছে, এরপর আবারও কিন্তু বৃষ্টিতে ম্যাচ বন্ধ। তবে আমরা জানি একটি বিষয় জানাতে চাইবে, 2015 ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে খেলেছিল। সেই ওয়ার্ল্ড কাপে কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে ভেসে যাওয়ার কারণে 1 পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। একইভাবে 17 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও বাংলাদেশ 1 পয়েন্ট পেয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা বৃষ্টিতে না হওয়ার কারণে। আজকের ম্যাচটা তো বৃষ্টি 4 বার এসেছে, তবে এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে ম্যাচটা যদি এরপর না মাঠে গড়ায়, যদি বাংলাদেশ বা অস্ট্রেলিয়া যদি আর মাঠে নামতে না পারে, তারপরে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বা আমরা বৃষ্টি আইন যেটাকে বলি, সেই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে অস্ট্রেলিয়া কিন্তু ম্যাচটা জিতে যাবে। তারা বেশ এগিয়ে আছে, ওভার প্রতি মাত্র 7 রান করে তাদের দরকার ছিল। তারা 11.2 ওভারে 100 রান তুলে ফেলেছে। উইকেট গেছে মাত্র 2টি উইকেট। সো তারা অনেকটা এগিয়েছে ডাকওয়ার্থ লুইসে। তবে বাংলাদেশ যদি স্কোরটা আর একটু বেশি করতে পারতো, 160 বা 70 যদি বাংলাদেশ একটা টার্গেট দিতে পারতো, ডেফিনেটলি হয়তো এই মোমেন্টে বাংলাদেশ কিছুটা হলেও স্বস্তিদায়ক অবস্থায় থাকতো। তবে একজনের কথা বলতে হয় যে ম্যাচের আসলে ব্যাটিংয়ে নেমে তাদের ম্যাচের মোড়টা ঘুরে দিয়েছেন, তিনি ডেভিড ওয়ার্নার। ইনিংসের দ্বিতীয় ওভারে তার একটা ক্যাচ ড্রপ করেছিলেন তাওহিদ হৃদয়। সেই ক্যাচটা যদি তালুবন্দি করতে পারতেন হয়তো একটা ভিন্ন গল্প আমরা দেখতে পারতাম। সেই ডেভিড ওয়ার্নারই কিন্তু এখন পর্যন্ত উইকেটে টিকে রয়েছেন, 50 পূর্ণ করেছেন, খুব আগ্রাসীভাবে খেলছেন ডেভিড ওয়ার্নার। আমরা জানি বাংলাদেশের সঙ্গে বরাবরই ভালো খেলে থাকেন, আজকের ম্যাচেও তার ব্যত্যয় ঘটেনি, তিনি ভালো একটা ইনিংস উপহার দিয়েছেন দলকে। একই সঙ্গে বলতে হয় গ্লেন ম্যাক্সওয়েলের কথা, তিনি উইকেটে নামার পরে কিন্তু বেশ আগ্রাসী, সবসময় তিনি যেভাবে খেলে থাকেন সে আগ্রাসীভাবেই খেলছেন। একটা করে 4-6 মেরেছেন। তবে বাংলাদেশের বোলাররা কিন্তু আজ খুব একটা ভালো করতে পারেনি। তবে একজন ছিলেন ব্যতিক্রম, তিনি রিশাদ হোসেন। এই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের সবচেয়ে বড় ফাইন্ডিং আমরা যাকে বলতে পারি, পুরো বিশ্ব আসলে যাকে নিয়ে কথা বলছে, তিনি কিন্তু বাংলাদেশের ব্যাক টু ব্যাক 2 ওভার 2টো উইকেট তুলে দিয়েছেন। এখনও বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে হয়তো বা ম্যাচ মাঠে গড়াবে। তবে বাংলাদেশের জন্য এখান থেকে ম্যাচটা নিজেদের গ্রিপে নিয়ে আসা বেশ কঠিন হয়ে গেছে। হয়তো অলৌকিক কিছু না হলে ম্যাচটা খুব সহজেই হয়তো এখান থেকে জিতে যাবে অস্ট্রেলিয়া। তো আমার কাছে অ্যান্টিগা থেকে এই ছিল সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম অ্যান্টিগা থেকে। 2 সপ্তাহেরও কম সময়ে ফের আজ দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা রয়েছে জুলাইয়ের দ্বিতীয় ভাগে তার বেইজিং সফরেরও। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের ভারত সফরে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পেতে পারে আঞ্চলিক ভূ রাজনীতি। একই সঙ্গে নতুন করে ক্ষমতায় আসা পুরানো নেতৃত্ব কতটা সফল হবেন অমীমাংসিত ইস্যুগুলো নিষ্পত্তিতে, সেই চ্যালেঞ্জও থাকছে দুই পক্ষেরই। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। নরেন্দ্র দামোদর দাস মোদি। ভারতে নরেন্দ্র মোদি নতুন করে সরকার গঠনের পর শুধু শপথ অনুষ্ঠানেই নয়, দ্বিপাক্ষিক সফরেও সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাই আবারও ভারতের প্রথম রাষ্ট্রীয় অতিথি হয়ে দিল্লি যাচ্ছেন। একই মাসে 2 নিকটতম প্রতিবেশী দেশের শীর্ষ নেতৃত্বের এই সফর ও বৈঠকের বিষয়টিকে নজিরবিহীন বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। কূটনীতিপাড়ার আলোচনা থেকে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রীর দিল্লি সফর সংক্ষিপ্ত হলেও এর ব্যাপ্তি সুদূর প্রসারী হতে চলেছে।
কেননা এই সফরে যতটা না দ্বিপাক্ষিক বিষয়গুলো প্রাধান্য পাবে, ঠিক সম গুরুত্বে আলোচিত হতে পারে ভূ রাজনৈতিক ও আঞ্চলিক কৌশলগত ইস্যু। পাশাপাশি দুই সরকার প্রধান তাদের ক্ষমতার নবায়নের পর আগামীর সম্পর্ক কিভাবে আরও পোক্ত হবে, বর্তমানে ভারত সরকারে থাকা নীতি নির্ধারকদের অন্দরের সেই রাজনৈতিক বার্তাও ঢাকাকে দিতে পারে নয়াদিল্লি। 2022 সালের পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউসে। ওই বৈঠকে প্রাধান্য পেতে পারে গ্রিন চুক্তি বাস্তবায়নে রূপরেখা চূড়ান্তকরণ, অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, কানেক্টিভিটি, তিস্তা চুক্তি, বিদ্যুৎ জ্বালানি সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতার মতো বিষয়গুলো। তবে তিস্তায় চীনা বিনিয়োগের প্রস্তাবে বাংলাদেশের কিছুটা নীরবতা আর ধীরে চলো নীতি অনুসরণ করার মধ্যেই ভারতের পাল্টা বিনিয়োগ প্রস্তাবে বিষয়টি অস্বস্তি তৈরি করেছে কিছু ক্ষেত্রে। এবারের সফরে চুক্তি সই না হলেও এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত, ধারণা বিশ্লেষকদের। পরের মাসেই চীন সরকারের নিমন্ত্রণ রক্ষায় বেইজিং যাওয়ার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সেক্ষেত্রে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আনুষ্ঠানিকতার পাশাপাশি আলাদা বোঝাপড়াও হতে পারে ঢাকা বেইজিংয়ের মধ্যে। সব মিলে কাছাকাছি সময়ের মধ্যে এশিয়ার দুই শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে পরপর বৈঠকের সুযোগ বাংলাদেশকে কতটা এগিয়ে রাখবে সেটি এখন দেখার অপেক্ষা। কেননা চরম বৈরী ভাবাপন্ন ভারত চীনের দ্বান্দ্বিক অবস্থানের মধ্যেও নিজের হিস্সাটুকু বুঝে নেয়ার কূটনৈতিক চ্যালেঞ্জ নিয়েই এগোতে হবে বাংলাদেশের নেতৃত্বকে, বলছেন কূটনৈতিক বিশ্লেষকরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি। সবশেষ খবর জানাতে সিলেট সদরে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের ইব্রাহিমপুরে আছেন আমিনুল ইসলাম। আমরা শুরুতে যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেটের নগরীর সুরমা নদীর পাড়ে চাঁদনী ঘাটে। এই জায়গায় যে সুরমা নদী চলে গেছে, সুরমা নদী বিপদসীমার এখনও উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। তাছাড়া যে অন্যান্য পয়েন্টগুলো আছে, প্রত্যেকটি পয়েন্টে সুরমা এবং কুশিয়ারা যে 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সব পয়েন্টেই কিন্তু কিছু কিছু পানি নামছে খুবই ধীর গতিতে। 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, সর্বোচ্চ 5 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমরা এই জায়গায় সব সংবাদকর্মীরা আছে, কিছু সময়ের মধ্যেই পানি সম্পদ মন্ত্রী, যদিও 9টার সময় আমাদেরকে ব্রিফ করার কথা ছিল, তিনি বিভিন্ন জায়গায় কালকে পরিদর্শন করেছে। তিনি এখন 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, আমরা সবাই অপেক্ষা করছি তিনি পানি সম্পদ মন্ত্রী জাহিদ ফারুক প্রতিমন্ত্রী, তিনি এখানে ব্রিফ করবেন যে আগামী দিনগুলোতে যে এই সুরমা নদী খননের ব্যাপারে তিনি কোনো সিদ্ধান্ত দিচ্ছেন কিনা। 2022 সালে যখন ভয়াবহ বন্যা হলো, সিলেট সুনামগঞ্জ যখন ভাসিয়ে দিল, তখন এই নদী খননের একটি ব্যাপারটি সবচেয়ে অগ্রগণ্যতে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত নদী খননটি হয়েছিল 50 কোটি টাকার নদী খনন, তার সামান্য কিছু নদীর খনন হয়েছে। কিন্তু বলা হচ্ছে যে 18 কিলোমিটার যে সিটি কর্পোরেশনের উপর দিয়ে চলে গিয়েছে, এই 18 কিলোমিটার নদী যদি খনন করা হয় তাহলে হয়তো এই যে কথায় কথায় পানি উঠে যাচ্ছে, সব বাসা বাড়িতে পানি উঠে যাচ্ছে, 42টি ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ড এখন পানিবন্দী রয়েছে মানুষ। এবং এই তার অববাহিকার যে সুরমা কুশিয়ারা অববাহিকার যেই উপজেলাগুলো আছে, প্রত্যেকটি উপজেলা পানিবন্দী হয়ে রয়েছে মানুষ। এই মুহূর্তে যদি বলি 10 লাখ মানুষ, সিলেটের 13 উপজেলা এবং সিটি কর্পোরেশন 23 ওয়ার্ডে 10 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে, এবং সিলেট বিভাগের প্রায় 20 লাখ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। সব কিছুর জন্য দায়ী করছে বর্তমানে সবাই, এবং যারা পানি বিশেষজ্ঞ আছেন এবং নদী বিশেষজ্ঞ আছেন, তারা দায়ী করছেন দীর্ঘদিন কোনো নদী খনন হয়নি, নদী খনন না হওয়ার কারণে এই অবস্থা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পানি সম্পদ প্রতিমন্ত্রী এখন এই জায়গা ভিজিট করবেন, তিনি বের হয়ে এসেছেন সার্কিট হাউস থেকে, এবং পানি সম্পদ মন্ত্রী এই জায়গা ভিজিট করে এখানে তিনি দেখবেন এবং দেখে তিনি হয়তো আশ্বস্ত করতে পারেন যে কবে নাগাদ এই সুরমা নদী খনন করা সম্ভব হবে। এবং এই সুরমা নদী খনন ছাড়া এই যে বর্তমানে একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে সিলেটবাসী অতিবাহিত করছে, তার কোনো বিকল্প নেই, এমনটি বিশেষজ্ঞরা বলছে, এমনটি পানি সম্পদ যারা সাথে রিলেটেড তারা সবাই বলছে। মোটামুটি এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি যে ধীরে ধীরে উন্নতি হচ্ছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম।
সুনামগঞ্জে কিন্তু গেল যে 5 দিন যাবত কিন্তু যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে সেখানে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে। আজকে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে রোদের দেখা মিলেছে এবং গেল 5 দিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতি বিবেচনা করলে আজকে নদ নদীর পানি অনেকাংশে নিচে নেমে এসেছে এবং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গ্রামগুলোতে আমরা ঘুরছি সকাল থেকেই। আজকে এই মুহূর্তে আপনারা যে গ্রামটি দেখতে পাচ্ছেন এটি সুনামগঞ্জ সদর উপজেলার নিম্নাঞ্চল এবং ইব্রাহিমপুর এলাকা বলে এই এলাকাটির নাম। এবং এখানে প্রায় অর্ধশত পরিবার রয়েছেন যারা এখনো পানিবন্দী জীবনযাপন করছেন। তাদের শুরু থেকে এখন পর্যন্ত ভোগান্তির শেষ নেই বললেই চলে, কেননা নৌকা ছাড়া তাদের এই মুহূর্তে চলাচলের কোনো পরিস্থিতি নেই। তারা বাধ্য হয়ে আসলে এই নৌকার উপরে নির্ভরশীল হতে হচ্ছে। এখনো যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারা ফিরতে শুরু করেছেন বেশ কয়েকটি এলাকায় আমরা দেখেছি, তবে ঘরগুলো আসলে বন্যা পরিস্থিতির যেখানে বন্যা দেখা দেয়, আপনি হয়তো জানেন যে এলাকায় বন্যা পরিস্থিতি দেখা দেয় সেখানে ঘর বাড়িতে পানি উঠলে সেই ঘরটি নষ্ট হয়ে যায়। নতুন করে ঘরটি মেরামত করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়। সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে যারা কাঁচা ঘরবাড়ি যেগুলো রয়েছে সেগুলোতে এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। তারা এগুলোকে আবারও মেরামত করতে অর্থাৎ ঘুরে দাঁড়াতে সময় লাগে। এবং গেল বন্যায় 2022 সালের পরে যে আবারও বন্যার যে দেখা মিলেছে সেই বন্যাতে কিন্তু যে পরিস্থিতি এই বন্যাতে কিন্তু আবারও নতুন করে ঘুরে দাঁড়াতে হয়তো তাদের সময় লাগবে। তো এই ছিল আসলে সুনামগঞ্জের সর্বশেষ বন্যা পরিস্থিতির খবরাখবর জানতে আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও সুনামগঞ্জ থেকে। এবার নারায়ণগঞ্জ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদের সন্ধান মেলেছে। রাজধানীর পূর্বাঞ্চল উপশহরের কাছাকাছি রূপগঞ্জে আনন্দ হাউজিং সোসাইটির আবাসন প্রকল্পে অত্যাধুনিক ডুপ্লেক্স বাংলো বাড়ি নির্মাণ করেছেন বেনজির আহমেদ। তিনি প্রায়ই এই বাড়িতে আসতেন বলে জানান স্থানীয়রা। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জমিসহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান কেয়ারটেকার। স্বাগত আলী সৈকতের তথ্য, আরিফ হোসেনের ছবি রিপোর্ট। বাড়িটি দেখে যে কেউ মনে করবেন ইউরোপ কিংবা পশ্চিমা কোনো উন্নত দেশের বাড়ি। জনবিচ্ছিন্ন নির্জন স্থানে এমন আলিশান বাড়ি নির্মাণ করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। দৃষ্টিনন্দন বিলাসবহুল 2 তলা বাংলো বাড়িটির উপরের তলায় চারপাশেই আলাদা 4টি বারান্দা রয়েছে। সীমানা প্রাচীরের ভেতরে ও বাইরে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ। সম্প্রতি ভূমি অফিসের কর্মকর্তারা জায়গাসহ বাড়িটি পরিমাপ করে গেছেন বলে জানান বাড়ির কেয়ারটেকার। কবে থেকে জানেন এটা আপনার বেনজির স্যারের বাড়ি? আমি জানি, আগে থেকে জানি, আমার বাসা এখানে, কারণ ওই বাড়ির ভিতরে নিষেধ দোকান, শুধু ভূমি অফিস থেকে আসছে, মাপজাপ করছে আর কি, ওরা ওদের মতন চলে আসছে। পুলিশ পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড কোম্পানি দ্বারা পরিচালিত আনন্দ হাউজিং সোসাইটি নামে আবাসন প্রকল্পটির প্লট নির্মাণ কার্যক্রম শুরু হয় 2003 সালে। প্রকল্পটিতে কুড়িল বিশ্ব রোডগামী রাস্তা সংলগ্ন 24 কাঠা জমিতে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে বেনজির আহমেদের বাড়িটি নির্মাণ কাজ শেষ হয় 2022 সালে। বেনজির আহমেদ পুলিশ নিয়ে প্রায় এই বাংলো বাড়িতে আসা যাওয়া করতেন বলে জানান স্থানীয়রা। বেনজির স্যার আইতো মাঝে মাঝে থাকতো, ওনার ফ্যামিলি মাসের মধ্যে 2-1 বার আই। স্থানীয়রা মুখ খুলতে শুরু করলেও বেনজির আহমেদ এই বাড়িটির বিষয়ে মন্তব্য করতে নারাজ আনন্দ হাউজিং সোসাইটির নিরাপত্তা প্রধান। মানুষের কাছে শুনছি যে এটা ওনারই বাড়ি আর কি। কার বাড়ি? বেনজির সাহেবের বাড়ি। গত 12 জুন উচ্চ আদালতের আদেশে জব্দ করা হয়েছে বেনজির আহমেদের অর্জিত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ। সেই জব্দ তালিকায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের এই ডুপ্লেক্স বাংলো বাড়িটিও রয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন 417 জন হাজি। ভোর 5:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ ফ্লাইট। নিজ দেশে ফিরতে পেরে হাজিদের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। চলতি বছরে হজের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তারা। সিভিল এভিয়েশন এবং বিমান কর্তৃপক্ষের আশ্বাস, ফিরতি হজ যাত্রায় বাকি মুসল্লিরা নির্বিঘ্নে ফিরবেন দেশে। চলতি বছরে বাংলাদেশ থেকে হজ পালনের জন্য গেছেন 85,000-এর বেশি হজযাত্রী। তাদের মধ্যে মারা গেছেন 27 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দুদিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় ইস্যু ছাপিয়ে গুরুত্ব পাবে ভূ রাজনীতি। তিস্তা ইস্যুতে অবস্থান স্পষ্ট করতে পারে ভারত। এ ছিল সময় সংবাদে। এ সময় বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।